আমি ইউটিউবে দেখেছি যেগুলো নিজেদের জীবন কেটেছে সিবিআই এ, ইডিতে, কারো কারো শুষ্ক মরুভূমি আমাকেই ছাড়াতে হয়েছে। বুঝুন অদৃষ্টের কি সুন্দর পরিহাস। তারা বলে বেড়াচ্ছে মমতা ব্যানার্জিকে 10 বছর জেলে পাঠাবে, ফাঁসিয়ে দিল। আমি বলি শোন, মমতা ব্যানার্জি জেলে কেন, জীবন দিতে রাজি আছে মানুষের জন্য। মমতা ব্যানার্জি এসবকে কেয়ার করে না, একমাত্র কেয়ার করে মানুষকে। কাজে যতদিন বাঁচবো লড়াই করে যাব। লড়াইটাই আমার জীবনের সবচেয়ে বড়। লড়াইয়ের জন্ম, লড়াই হবে মৃত্যু। আপনারা শুনলেন দিদিমণির বক্তব্য। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আপনাদের কি মনে হয় যে এই কথাগুলো আমাকে উদ্দেশ্য করে বলা? কেননা যেহেতু তিনি নাম করেননি, অতএব আমি তো বলতে পারি না যে এটা আমাকেই উদ্দেশ্য করে বলা। আপনাদের কি মনে হয়? যদি হ্যাঁ বা না আমাকে কমেন্ট বক্সে জানান, তাহলে আমার ভালোই লাগবে। দেখুন, আমি এটা শুনিও নি। আর উনি এই কথা বলে বিমানে উঠে যাওয়ার পরে মহাকালের মন্দিরের শিলান্যাস করতে শিলিগুড়িতে, আমার কাছে এই ক্লিপটা আমার অন্তত 10 জন প্রাক্তন সহকর্মী পাঠিয়েছেন। তারা সবাই এক বাক্যে বলছেন যে এটা তোমার সম্পর্কেই বলা। তারপরে আমি খুব মন দিয়ে এই ছোট্ট 43 সেকেন্ডের ক্লিপটা শুনলাম, একবার নয় একাধিকবার। আমার নিজেরও মনে হচ্ছে যেটা আমার উদ্দেশ্যেই বলা। কেননা কলকাতা শহরে আর যেসব ইউটিউবাররা আছেন তাদের অনেককে রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশ মাঝে মাঝেই হেনস্থা করে, কিন্তু আমাকে তো সত্যিই সিবিআই এবং ইডির হেনস্থার মুখে পড়তে হয়েছে। অতএব তিনি আমাকে চিহ্নিত করলেন সিবিআই এবং ইডি তেই নাকি আমি সারা জীবন কাটিয়েছি। নিজেদের জীবন কেটেছে সিবিআই এ, ইডিতে, কারো কারো শুষ্ক মরুভূমি আমাকেই ছাড়াতে হয়েছে। বুঝুন এই কথাটার মানেটা আমি ঠিক বুঝতে পারলাম না। আর তারপরে যেটা বললেন সেটা একবার শুনুন। আমি বলি শোন, মমতা ব্যানার্জি জেলে কেন, জীবন দিতে রাজি আছে মানুষের জন্য। মমতা ব্যানার্জি এসবকে কেয়ার করে না, একমাত্র কেয়ার করে মানুষকে। উনি একেবারে তারপরেই বেরিয়ে এলো তার আসল চরিত্র, যখন তিনি বললেন শোন। আমি বলি শোন মমতা ব্যানার্জি, আমি বলি শোন মমতা ব্যানার্জি, আমি বলি শোন মমতা ব্যানার্জি। শোন, ওসব জেল ফেলকে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পায় না। আমি বলি শোন, মমতা ব্যানার্জি জেলে কেন, জীবন দিতে রাজি আছে মানুষের জন্য। মমতা ব্যানার্জি এসবকে কেয়ার করে না, একমাত্র কেয়ার করে মানুষকে। কাজে যতদিন বাঁচবো লড়াই করে যাব। লড়াইটাই আমার জীবনের সবচেয়ে বড়। লড়াইয়ের জন্ম, লড়াই হবে মৃত্যু। আর আন্দোলনে তার জন্ম হয়েছে, আন্দোলনেই মৃত্যু হবে। এত কথা বললেন। এবার আমি এটা শুনে আমার প্রতিক্রিয়া কি সেটা আমার মনে হয়েছে কৈফিয়ত আপনাদের দেওয়া উচিত, সেটাই আমি বলছি। উনি বললেন জেল থেকে আমাকেই ছাড়িয়ে আনতে হয়েছে, অদৃষ্টের কি নির্মম পরিহাস। আমাকেই ছাড়াতে হয়েছে। বুঝুন অদৃষ্টের কি সুন্দর পরিহাস। এটা কার অদৃষ্টের পরিহাস, ওনার না আমার? এটা আমি বুঝতে পারছি না। তার কারণ আমাকে সিবিআই যেসব কারণে জেলে পাঠিয়েছিল তার মধ্যে একটা ছিল এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমার ঘনিষ্ঠতা, যেটাকে আরো নানাভাবে অতিরঞ্জিত করে সিবিআই এর তৎকালীন যারা কর্তা ব্যক্তি তাদেরকে খাওয়ানো হয়েছিল, এবং সেই খাওয়ানোর ভূমিকায় তাঁরই দলের এখন কোনো কোনো রোজ টেলিভিশনে মুখ দেখানো নেতাও আছেন। এটা আমি বুঝতে পারি। আমি যখন সিবিআই এর রিমান্ডে তাদের
ভুবনেশ্বর অফিসে দারোয়ানের খাটে শুয়ে আছি, তখন সকালে এবং বিকেলে যিনি ভারপ্রাপ্ত আইও তিনি আমার কাছে আসতেন, খুব সম্মান করে কথা বলতেন। তার বিরুদ্ধে বা তার সংস্থার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। এসব কথা একদিন না একদিন আমাকে বলতেই হতো, কিন্তু আজকে তিনি সুযোগ করে দিলেন বলে আপনাদের খালি দু একটা ছোট্ট অ্যানেকডোটাল কাহিনী বলি। প্রথম কথা হচ্ছে, আমি ভুবনেশ্বর পৌঁছানোর এবং সিবিআই আমাকে 6 দিনের জন্য রিমান্ড নেওয়ার পরের দিন যে আইও আমাকে গ্রেফতার করেছিলেন তিনি এসে বললেন, দাদা अरे ये बहुत गजब की बात है। আমি বললাম, কোনটা? বললো, मैंने आपका वीडियो देखा तो आप तो बड़ा दीदी को एकदम क्रिटिसाइज करता है as if you are a staunch opponent. I said, why does it surprise you? বলে, no, we were told just the other way round. আমি বললাম, দেখুন, আপনাদের শোনা কথার উপরে নির্ভর করে আমার মতো একজনকে জেলে পুরতেও আপনারা পিছু পান না, অথচ ঘটনাটা কি সেটা আপনারা জানেনই না। আর যেদিনকে আমাকে গ্রেফতার করা হয় সেদিনকে সিবিআই এর এসপি, যার সঙ্গে আমার তার আগে থেকেই পরিচয় ছিল, তিনি একজন গ্রেফতার হওয়া আসামিকে নিজের ঘরে ডেকে গ্রিন টি খাইয়েছিলেন। এবং চা খেতে খেতে যখন আমি তাকে বললাম যে হোয়াই দ্য হেল আর ইউ ডুইং দিস টু মি, তখন আমাকে তিনি বললেন যে প্লিজ ফরগিভ আস, ইউ আর এ কোল্যাটারাল ড্যামেজ। আমি বললাম, কোল্যাটারাল ড্যামেজ? হোয়াট ডু ইউ মিন বাই দ্যাট? তখন তিনি বললেন, এই যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট সিবিআই এর তদন্তের উপর থেকে জেনারেল কনসেন্টটা উইথড্র করেছে, তার ফলে এখন একটা পাল্টা হিসেবে ধরে নিন আপনি হয়ে গেলেন বলি কা বাখড়া। আমি বললাম, হাসলাম, আমি তো কিছু বলার নেই। কিন্তু সিবিআই এর কাছ থেকে আমি যে ব্যবহার পেয়েছি গ্রেফতারের আগে, গ্রেফতারের সময়, গ্রেফতারের পরে, সেটা একেবারেই আমার কোনো এক ফোঁটা অভিযোগ জানানোর কোনো জায়গা নেই। এরপরে গেল আমার মুক্তি। আমার মুক্তি মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছেন, এইটা শোনার পর থেকেই আমার শরীরের মধ্যে কিরকম যেন একটা করছে। প্রথম কথা হলো, আমাকে মুক্তি দেওয়া হয়েছিল কোভিড যখন চলছে এবং আমি তখন নিউমোনিয়া নিয়ে, এবং খুব খারাপ ধরনের নিউমোনিয়া নিয়ে ভুবনেশ্বরের একটা বেসরকারি হাসপাতালে ভর্তি। আমার অবস্থা এতটাই খারাপ যে ডাক্তাররা আমাকে ওই বিছানা থেকেই নামতে দিতেন না। তো সেই অবস্থায় দুবার ওড়িশা হাইকোর্টে আমার জামিনের আবেদন প্রত্যাখ্যাত হওয়ার পরে সুপ্রিম কোর্টে 1 মিনিটের মধ্যে এই জামিন আমি পেয়ে যাই। আমাকে যিনি দিয়েছিলেন তাকে আমি সুপ্রিম কোর্টের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে বিশ্বাসযোগ্য এবং সম্মাননীয় বিচারপতি হিসেবে মনে করি। তার নাম রোহিংটন। টাইটেলটা এক্স্যাক্টলি এক্ষুনি মনে পড়ছে না, কিন্তু মনে পড়ে যাবে তাই একটু পরে। এর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বা তার সঙ্গী সাথী বা তার কোনো রকম সম্পর্কের কথা আমি জানি না, আমার পরিবারের কেউ জানে না, এটা কেউই জানে না। এটা একটা প্রায় বলতে পারেন একটা বিস্ময়কর তথ্য যিনি উনি আজকে উপস্থিত করলেন। আমাকেই ছাড়িয়ে আনতে হয়েছে। ভাবুন, অদৃষ্টের কি পরিহাস! এ তো মানে এই কথার জবাবে কিছু বলা যায় না, কেননা ইফ সামবডি ডিসাইডস টু ম্যানুফ্যাকচার ফ্যাক্টস, তাহলে এরকমই হবে। অথচ সত্যটা হলো ঠিক তার বিপরীত। সেটা কি আপনাদের আমি বললাম। আর তারপরে এই যে সোন, আমি তো তাকে কখনো অশ্রদ্ধা করে কিছু বলি না। অনেক নামকরণ করেছি, চিরকাল করে এসেছি, এখনো করি। তা নিয়ে আমার মনের মধ্যে কোনো দ্বিধাগ্রস্ততা নেই।
কিন্তু এই যে সোন বলাটা, এটা কোন রাজ্যের কোন সভ্য মুখ্যমন্ত্রীর মুখে আপনারা শুনেছেন বলতে পারেন? শোন, ও জেল ফেলকে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পায় না, নাই পেতে পারেন। আর আন্দোলনে আপনার জন্ম কি আন্দোলনে মৃত্যু, এটা আপনাকে কোন জ্যোতিষী বলেছে আমি তো বলতে পারবো না। ফলে এই নিয়ে আমার সত্যিই কোনো মাথা ব্যথা নেই। এবার আমি আসছি, এই যে কথাগুলো মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, সেটা শুনে কিন্তু আমার বিন্দু মাত্র রাগও হচ্ছে না, অনুরাগও হচ্ছে না। কেন জানেন? কেননা আমি জানি রাজা কর্ণেন পশ্যতি বলে সংস্কৃতে যে প্রবাদটা আছে, সেটা সম্ভবত যিনি লিখেছিলেন তিনি দূরতম কল্পনায় বুঝতে পেরেছিলেন এইরকম একজন রাজা স্ট্রোক রানী হয়তো একদিন পশ্চিমবঙ্গ শাসন করতে আসবে। তিনি দাবি করেছেন তিনি নাকি ইউটিউব দেখেছেন। যদি দেখে থাকেন সেটা আমার পক্ষে একটা উপরি পাওনা। আফটার অল আমি তো একটা ওয়ান ম্যান আর্মি। আমি যে ইউটিউব করি সেটা তার এত শত ব্যস্ততার মধ্যেও তিনি দেখেছেন বা দেখে থাকেন, এটা কিন্তু একটা ওই চাঁদ সওদাগরের মনসা পুজোর মতো করে হলেও একটা মস্ত বড় প্রাপ্তি। কিন্তু আমি জানি তিনি তার আর খেয়ে দেয়ে অনেক কাজ আছে, আমার ইউটিউব দেখার মতো সময় ধৈর্য কোনোটাই তার থাকার কথা নয়। তাহলে হলো কিভাবে? ওই বলছি আবার, রাজা কর্ণেন পশ্যতি, যিনি কান দিয়ে দেখেন আর চোখ দিয়ে কিছুই দেখেন না, তার কাছ থেকে এটাই প্রত্যাশিত। কেন বলছি এ কথা? এর আগেও এই একই ঘটনা আমার সঙ্গে ঘটেছে। তখন আমি এই সময় সম্পাদনা করি, আমার কাছে নানা রকম মেসেজ আসতো, কোনোটায় ছড়া কেটে, কোনোটায় আরো নানা রকম কথা বলে মুখ্যমন্ত্রীকে উপহাস করে লোকজন লিখত। আমি একবার জন্মের মধ্যে কম্য এইরকমই একটা ছড়া খুব লিবারালি শেয়ার করে দিয়েছিলাম আমার যত কন্ট্যাক্ট আছে তাদের মধ্যে। আমারই পেশার এবং আমার সবচেয়ে বেশি কি বলবো শুভচিন্তক হবেন একজন সাংবাদিক গিয়ে তাকে দেখালেন যে এই দেখুন, এই ধরনের ছড়া সুমন চট্টোপাধ্যায় লিখে কিন্তু আপনার সম্পর্কে বাজারে ছড়াচ্ছে। সঙ্গে সঙ্গে তিনি এটা বিশ্বাস করে নিয়ে, এটা যে একটা শেয়ার আইটেম সেই সব না বুঝে না জেনে সোজাসুজি লালবাজারকে নির্দেশ দিলেন যে আমার ফোনটা সার্ভেইলেন্সে রাখা হোক। রাখা হয়েছিল এবং আজও সার্ভেইলেন্সে আছে বলেই আমার বিশ্বাস। সুতরাং এই যে চিলে কান নিয়ে গেছে এই ধরনের কথায় অন্ধের মতো বিশ্বাস করা আর তারপর নিজে এইসব কথা বলে ল্যাজগৌড়ে হওয়া, এটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ব্র্যান্ড ইমেজের অঙ্গাঙ্গী রূপ। এই তো সেদিনই, কবে যেন, জানুয়ারি মাসের 12 তারিখে তিনি নবান্নে বসে বলে দিলেন যে ইস্টার্ন কমান্ডের ভিতরে কোনো একজন কমান্ড্যান্ট আছে, কমান্ড্যান্ট, যিনি নাকি ওই ফোর্ট উইলিয়ামের নিরাপত্তার মধ্যে এসআইআর এর কাজ দেখছেন এবং ভারতীয় জনতা পার্টিকে সাপোর্ট করছেন। ক্যান দিস দেয়ার বি এনি মোর আউটরেজাস? সুতরাং যে ভদ্রমহিলা ফোর্ট উইলিয়ামে কোনোদিন ঢুকেছেন কিনা আমি জানি না, এই ধরনের কথা ভারতবর্ষের সেনাবাহিনী সম্পর্কে আলটপকা বলে দিতে পারেন, তার কাছে আমি তো একটা মুরগির চাইতেও তার খারাপ জায়গায় আছি। এবং এক্ষেত্রেও যে উনি মন্তব্য করেছেন, আমার কাছে পাক্কা খবর আছে সেটাও এই আমারই পেশার দু একজন সহকর্মী, যারা তার দুদিন আগে বা তার আগের দিন ওই ফোর্ট উইলিয়ামে সেনাবাহিনীর অতিথি হয়ে গিয়েছিলেন এবং চিফ অফ আর্মি বা চিফ অফ ইস্টার্ন কমান্ড তাদের খানাপিনার টেবিলে বসে কিছুক্ষণ গল্প করেছিলেন, হয়তো অন্য কমান্ডাররাও করেছিলেন। দুজন প্রধানত সেই টেবিলে উপস্থিত ছিলেন। একজন একটি সর্বভারতীয় ব্র্যান্ডেড বাংলা
ইউটিউব চ্যানেলের সম্পাদক, আরেকজন বাংলার অতি পরিচিত একটি মহিলা অ্যাঙ্কার। এরা দুজনে মধ্যে কেউ মুখ্যমন্ত্রীকে গিয়ে একথা বলেছেন আমি সেটার কোনো প্রমাণ পাইনি, কিন্তু তারা যাকে বলেছেন এবং বলেছেন যে এই আর্মি নানা বিষয় নিয়ে আমাদের জিজ্ঞেস করছিল, কথা বলছিল, তাহলে কি আর্মির কোনো ভেস্টেড ইন্টারেস্ট আছে? একেবারে প্লেন টক। একটা পার্টিতে সামনে হুইস্কির নিয়ে, গ্লাস নিয়ে আর্মির লোকেরা খেয়ে দিয়ে কাজ নেই, এই দুজন অজ্ঞাত কুলশীল সাংবাদিকের সঙ্গে ডিটেইলড জিনিস নিয়ে আলোচনা করবেন, এইতে অবান্তর কিছু হতে পারে না। কিন্তু এই দুই সাংবাদিকের কাছ থেকে শুনে আরেকজন সাংবাদিক ঠিক মমতা ব্যানার্জির কানে এটা লাগিয়ে দিয়েছেন। ব্যাস, হয়ে গেল। তত্ত্ব তালাশ করা, সত্য অথবা মিথ্যা এর খুঁজে বের করা, যেটা ওনার 1 সেকেন্ডের কাজ, উনি এত পণ্ডশ্রম করতে রাজি নন। অতএব আর্মির প্রথমে আর্মিতে কমান্ডান্ট বলে কোনো পদ নেই, কমান্ডার বলে আছে। কিন্তু মুশকিল হলো, আপনারা সবাই জানেন মুখ্যমন্ত্রীর মুশকিলটা কোথায়। ফলে কমান্ডারকে তিনি কমান্ডান্ট বানিয়ে দিয়েছেন। তার চেয়েও বড় কথা, যিনি বারবার, একবার বললেন ওই সেকেন্ড হুগলি ব্রিজ আর্মি করছিল বলে, ক্রস করছিল বলে সারা রাত বসে রইলেন নবান্নে, বললেন আর্মি নাকি গভর্নমেন্ট টেক ওভার করে নেবে। তারপরে এই সেদিন একটা অবৈধ সভামঞ্চ আর্মি এসে ভেঙে দেওয়ার পরে তিনি রণমূর্তি নিয়ে সেখানে উপস্থিত হয়েই বললেন তাকে দেখে নাকি 200 জন আর্মি জওয়ান দৌড়ে পালিয়ে গেছেন। দেখুন, ভারতবর্ষের সেনাবাহিনী, তার কমান্ডার, তার জওয়ান, এদেরকে যিনি যখন খুশি তখন চাঁদবাড়ি করতে পারেন, সেখানে আমি কে? কিন্তু আবার বলছি, আই এম স্টিল গিভিং অ্যাট দ্য বেনিফিট অফ ডাউট, যে উনি শোনেননি। ওনার কানে, যেটা ব্যর্থ সাংবাদিকদের সাধারণত অসুয়া থেকে অথবা হতাশা থেকে অথবা একটা প্রতিরোধ স্প্রিয়া থেকে হয়ে থাকে, এক্স্যাক্টলি সেটাই হয়েছে বলে আমি মনে করছি। এবং কেন উনি শোনেননি সেটার সবচেয়ে বড় প্রমাণ কি, সেটাও আপনাদের সামনে উপস্থিত করছি। উনি বলেছেন যে আমি নাকি ইউটিউবে বলেছি যে মমতার 10 বছরের জেল হবে, তিনি বিরাট ফেঁসে গেছেন, এটসেট্রা এন্ড এটসেট্রা। দেখুন, উনি তো সত্যের ধার ধারেন না। যদি ধারতেন তাহলে এই ধরনের চপল এবং অসত্য মন্তব্য করতেন না। উনি যদি দেখাতে পারেন কখনো কোনো ভিডিওয়ে আমি এই ধরনের অসংলগ্ন এবং দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করেছি, আমি আপনাদের সামনে কথা দিচ্ছি, আমি কিন্তু আর এই বাংলা স্ফিয়ারের ঝাঁপি বন্ধ করে দেবো। আর সাংবাদিকতা না লিখবো না বলবো। কিন্তু উনি কি আমার কাছে যেভাবে গাল দিলেন আজ সকালে, সেইভাবে দাঁড়িয়ে ক্ষমা চাইবেন যদি প্রমাণ করতে না পারেন? দেখুন, এই সুপ্রিম কোর্টে যে ইন্টারিম অর্ডার, সেই অর্ডারটা নিয়ে আমি একটা বেশ অনেকক্ষণ ধরে সেই অর্ডারের তাৎপর্য এবং কেন এই অর্ডারটা মুখ্যমন্ত্রী, তার ডিজি, তার সিপি, তার সাউথ ক্যালকাটার ডিসি, এদের শিরোপীড়ার কারণ হয়ে দাঁড়াতে পারে, সেটা ব্যাখ্যা করেছি। এবং খুব পরিশীলিত ভাষায়, কোনো রকম কদর্য ইঙ্গিত না করে, আর জেল ফেল 10 বছর জেল কাটা ফেল কাটা এসব কমপ্লিটলি আজগুবি, তার মাথায় ঢুকিয়ে দেওয়া বিকৃত তথ্য। সুতরাং প্রথম কথা, আপাদমস্তক উনি যা বলেছেন শুরু থেকে শেষ, সেটা যদি আমার উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে আমার বক্তব্য হচ্ছে উনি ইচ্ছে করলে, ওনার অনেক চারপাশে 500 আছে যারা ঘুরঘুর করে, এবং ঘুরঘুর করে আখের গুছিয়ে 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 একেবারে আঙুল ফুলে কলা গাছ হয়েছে। কেউ ভাইকে
কর্পোরেটর বানিয়েছে, কেউ 3টে বাড়ি করেছে, কেউ আরো কত কি করেছে, সেই সবের মধ্যে আমি যেতেই চাই না। করে কমে খাচ্ছে খাক, আমার কি হয়ে গেল। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এইটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান অসুবিধে। আমার মা বলতেন একটা পূর্ববঙ্গের প্রবাদ, ফেলে রাখ তোর দেখা কথা আমি শুনে এলাম। মানে আমি যা চাক্ষুষ করলাম সেটা সত্য নয়, আমি যা শুনলাম সেটাই সত্য। এর এই যে কথাটা প্রবাদের একেবারে মূর্তিমতি প্রতিমূর্তি যদি কেউ থাকেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়। পরিশেষে আমি তাকে একটাই নিবেদন করব যে ভবিষ্যতে আপনি যদি আমার বিরুদ্ধে সত্যিই আমার বিরুদ্ধে কোনো বিষোদ্গার করেন তাহলে দয়া করে আমার নামটা করবেন। আমি ওই শুভেন্দু অধিকারীর মতো অত টাকাও আমার নেই, আমি হাইকোর্টে কোনো মানহানির মামলা ফামলা এইসব ঝক্কি ঝামেলায় যাবই না। আপনাকে এই নিবেদনটা করেছি একটাই কারণে, সেটা হলো দেখুন, এই বাংলা স্ফিয়ারকে 3 বছর ধরে আমি চালাচ্ছি। এটাকে মানুষের কাছে এই ব্র্যান্ডটাকে পৌঁছে দেওয়ার জন্য আমার যা করার কথা ছিল তা আমি পারিনি, সেটা আমার নিজের ব্যক্তিগত অর্থাভাবের কারণে। তাই মুখ্যমন্ত্রী যদি আমার নাম করে পরে কিছু বলেন তাহলে এটা সাংঘাতিকভাবে আমার মার্কেটিংয়ে সাহায্য করবে, এবং তার সঙ্গে আমার অতীতের যে ব্যক্তিগত সম্পর্ক ছিল তার ভিত্তিতে এইটুকু দাবি সম্ভবত আমি তার কাছে রাখতেই পারি। নমস্কার, ভালো থাকবেন, শুভরাত্রি।